যেন না হয়, বিভাগীয় নিয়োগ পরীক্ষা হয়, 1 বছরের মধ্যে নিয়োগ যেন শেষ, এরকম বেশ কিছু দফা ছিল। আরো দফা ছিল বেকারদেরকে উচ্চ শিক্ষিতের পরে একটা নির্দিষ্ট সময় বেকার ভাতা প্রদান করা, চাকরি হওয়ার আগ পর্যন্ত। আর একটা ছিল যে আমাদের সার্টিফিকেট মূল সনদ জমা রেখে 50 লক্ষ টাকা ঋণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার পরিবেশ সৃষ্টি করা। এই সব কয়টাই তো বাংলাদেশের একজন উচ্চ শিক্ষিত নাগরিক চাইতে পারে। কারণ আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা পণ্য দ্রব্যের মধ্যে ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে, বেকারদের জন্য তো কোনো ভ্যাট ট্যাক্স কম নাই। প্রত্যেকটা জিনিস, ওষুধ থেকে শুরু করে আমাদের নিত্যপণ্য দ্রব্য আমাদেরকে কিনে খেয়ে তারপরে কিন্তু আমাদের বাঁচতে হয়। তাহলে একজন সাধারণ নাগরিক, একজন কর্মজীবী যেরকম খরচ আছে, আমাদের খরচ সেভাবে চলছে। তারপরে কি এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে 27 বছর 28 বছর। আমাদের সময় বা আমাদের বড় ভাইদের সময় আরো বেশি বয়স লেগেছে। সেশন জট, করোনা মহামারী, রাজনৈতিক সহিংসতা, তারপরে এই যে বিভিন্ন দলীয় নিয়োগকরণ, যে বিভিন্ন 16 বছর ধরে, এই 16-17 বছর ধরে যে দলীয় নিয়োগ হয়েছে, বিসিএস ব্যাংক সহ যে প্রশ্ন ফাঁস হয়েছে, আমাদের প্রকৃত মেধাবী 1% কি চাকরি পেয়েছে? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতীদের হৃদয়ের আত্মনাদ, প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেউ কেউ অপরাধ জগতে পা বাড়াচ্ছে, কেউ কেউ মাদকের জগতে পা বাড়াচ্ছে, আর কেউ উপায় না পেয়ে বিভিন্ন দলের লেজর ভিত্তিক চাটুকারে পরিণত হচ্ছে। আর রাজনৈতিক দলের এরা হচ্ছে সুকৌশলে এই চাটুকার গড়ার কারখানা তারা ঝুলিয়ে রেখেছে। আরেকটা শ্রেণী আছে, এই ফ্যাসিস্ট সরকারকে যারা মদত দিয়েছে, যারা ফ্যাসিস্ট সরকারের চাটুকারিতা করেছে, সচিব আমলা শ্রেণী। এই সচিব আমলা শ্রেণী, বিশেষ করে আমি বলবো জনপ্রশাসন সংস্কারের, তাদের এই যে স্বাধীনতার 53 বছর পেরিয়ে আমরা পদার্পণ করছি, এ পর্যন্ত আপনারা কয়টা জার্নাল, আর্থিক গবেষণা আপনারা দেখেছেন যে জনকল্যাণমুখী এই উচ্চশিক্ষিত বেকারদের জন্য এই রুটম্যাপ, তাদের কর্ম পরিকল্পনার জন্য এই রুটম্যাপ, তাদের কর্মে প্রবেশের বয়সের জন্য এই রুটম্যাপ, এই সমস্ত চাকরিতে বয়সের সীমা এরকম, ব্যাংকের জন্য এরকম, বিসিএস এর জন্য এরকম, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম? আপনারা কি কোনো প্রতিবেদন দেখেছেন? এই বাংলার জমিনে কেউ দেখেছে? এই সমস্ত ষড়যন্ত্র অত্যন্ত সুকৌশলে ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে আমাদের এই বাংলাদেশ থেকে দমন করে রাখার জন্য সুকৌশলে পরিচালিত হয়েছে, ঠিক কিনা বলেন? ব্রিটিশ আমল থেকেই চলে আসছে এটা, এই বৈষম্য, এই শোষণ ব্রিটিশরা শুরু করে দিয়েছিল। তখন কনস্টেবল, সিপাহী এই সমস্ত নিয়োগের জন্য এই চাকরিতে প্রবেশের বয়স সীমা ছিল 22-23 এরকম। তারপরে পাকিস্তান আমলে এটা হলো কেরানি পর্যন্ত, যেন 25, এর উপরে নেওয়া হবে না, 25 এই পর্যন্ত নেওয়া হবে। তারপরে এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে বিএনপির সরকার যখন 90-এর দশকে, তখন এটা 27 ছিল, 27 থেকে উন্নীত করে এই গণ অভ্যুত্থান হয়েছিল। 90-এর একটা ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে এই যে তখন 27 থেকে 30 করা হয়েছিল। আমরা খবর নিয়ে জেনেছি সেখানেও যে আমাদের কামাল ভাই আছে এখানে, কামাল হোসেন বাদল ভাই, সেই 90-এর গণ অভ্যুত্থানের উনি কিছুক্ষণ পরে আসবে, আপনাদের সামনে তুলে দেবেন। উনি সেই সময়ের ছাত্র নেতা, ছাত্র আন্দোলন ছিলেন। সেই সময় নাকি 35-এর দাবি ছিল। হ্যাঁ, ওই সময় দেখা গেছে আমাদের যে বড় ভাই বোনেরা সিনিয়র, তারা হয়তো এই চাকরির অসঙ্গতির যে বিষয়গুলো, বয়সীমার বিষয়গুলো সেভাবে তারা বুঝতো না, কিন্তু ওইভাবে হাইলাইট আসেনি। কিন্তু পরবর্তীতে 2012 সাল থেকে যখন এই আন্দোলন শুরু হলো, তৎকালীন স্পিকার ছিলেন সংসদের এই অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি বলেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমাটি ন্যূনতম 35 বছর করা হোক। এর পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রী হান্নান বলেছেন 38 থেকে 40 হোক, যৌক্তিক।
এভাবে করোনার আগে পরে বিভিন্ন ধরনের এবং সংসদীয় স্থায়ী কমিটি 4 থেকে 5 বার এটা সুপারিশ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার টেবিলে পাঠিয়েছে, সে কিন্তু এটাকে সিগনেচার করে নাই। এবং পার্লামেন্টে 2019 সালের শেষের দিকে রেজাউল করিম বাবলু তখন সেই পার্লামেন্টে কণ্ঠভোটের একটা আয়োজন করলেন যে 35 বছর কেন করা হবে না, সেটার জন্য একটা হানা ভোট হলো। সেখানে 10 জনের মধ্যে মতামত দেওয়ার জন্য একজন অনুপস্থিত ছিল, বাকি 8 জনই 35-এর পক্ষে মতামত দিয়েছিলেন। শুধু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই চাটুকার এই শেখ হাসিনার দালাল, সে বলেছিল, শেখ হাসিনা তাকে একটা কাগজ দিয়েছিল যে এই মুহূর্তে 30ই যৌক্তিক মনে করছে সরকার, তিনি সেটাই বলে দিলেন। এরই প্রতিবাদে আমরা তখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছিলাম। আমরা তখন গিয়ে আমরা সন্ধ্যার দিকে এই সংসদ ভবন শেষ হওয়ার সাথে সাথে আমরা যখন দেখলাম আমাদের এই আশা আকাঙ্ক্ষা বিফলে গেল, এই ফ্যাসিস্টরা জনগণ এবং নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তকেও ভায়োলেন্স করে শেখ হাসিনার ফ্যাসিস্ট এর প্রেসক্রিপশন যেটা ছিল সেভাবে চলছে। আমরা কিন্তু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসায় ঘেরাও দিয়েছিলাম। এই যেদিন এই মিন্টো রোডে সেখানে আমরা ঘেরাও দিয়েছিলাম, ভোর রাত 4টা পর্যন্ত আমরা কিন্তু ঘেরাও করে রেখেছিলাম। আমরা ভেবেছিলাম উনি সকালবেলা নামলে উনি কিন্তু বাসায় এসে সরাসরি ঢুকে গিয়ে আমাদের সাথে দেখা করেনি, আমরা কিন্তু দেখা করতে চেয়েছিলাম। তারপর আমরা রাতে অবস্থান নেই যেন সকালে উনি বের হওয়ার সময় আমরা দেখা করতে পারি। কিন্তু ভোর 4টার দিকে সেখানে এটিএন বাংলা নিউজ সহ আরো কিছু চ্যানেল ছিল, তারা দেখেছে যে বাহিনীটা আমাদেরকে এসেছিল গুলি অস্ত্র গোলা বারুদ দিয়ে, সেই বাহিনী আমি এই আজকে পর্যন্ত আমার বয়সে দেখি নাই। তাদের মাথায় হেলমেট, এইখানে লাইট, তাদের যে ভারী অস্ত্র অত্যাধুনিক অস্ত্র, এই বাহিনী কোথা থেকে আসলো আমরা জানি না। কেউ দেখেছে কিনা? আমরা সেদিন দেখেছিলাম এই বাহিনী যেভাবে স্ট্রাইকিং ফোর্সের মতো নাম ছিল, গাড়ি থেকে আমাদের দিকে গুলি তাক করে, আমরা তো ভেবেছিলাম আজকে হয়তো আমাদের জীবন এখানেই শেষ। আমরা কল্পনাও করতে পারি নাই তখন আমাদেরকে ব্যাপক লাঠিপিটা করে আহত করে ম্যাক্সিমামদেরকেই তখন গাড়িতে তুলে ফেললো, আটক করলো। আমাদের প্রায় 100-এর উপরে আমরা ওইখানে ছিলাম, আপুরা ছিল 30-40 জন, সবাইকে পিটিয়েছে, নারকীয়ভাবে পিটিয়েছে এবং গাড়িতে তুলে থানা পর্যন্ত নিয়েছে। পরবর্তীতে আমাদেরকে ওখানে রেখে জিজ্ঞাসাবাদ করে মুচলেখার মাধ্যমে পরে ছাড়তে হয়েছে আমাদের বিক্ষোভের মুখে। ভাইরা আমার, আমরা এই রাজপথে কম সংগ্রাম, হামলা মামলা নির্যাতন নাই। এই এডিসি হারুন, যে এডিসি হারুন এই যে ফুলের দোকানের সামনে যে আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে আমাদের যে অন্যতম সমন্বয়ক মুখপাত্র এসবি সোনিয়া চৌধুরী, টাঙ্গাইলের বীর সন্তান, তাকে সাপের মতো পিটিয়েছে। একজন পুলিশ অফিসার কর্মকর্তা হয়ে আমাদের বেশ কিছু নারী সংখ্যক নারী সমন্বয়কদেরকে, সদস্যদেরকে তারা যেভাবে লাঞ্ছিত করেছে, যেভাবে পিটিয়েছে, আর আমাদের ছাত্র ভাইদের কথা নাই বললাম। এই নিউ মার্কেটে, এখানে প্রেস ক্লাবে কোন জায়গায় তারা মারে নাই, আমাদেরকে মামলা দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে। আমি এই শাহবাগ কারাগারে বন্দী ছিলাম। আমাদের কি অপরাধ ছিল? যেই আর্থিক গবেষণা প্রতিবেদন সচিবালয় থেকে আসার কথা, যে সমস্ত জনকল্যাণমুখী এই সমস্ত প্রতিবেদন ঊর্ধ্বতন মহল থেকে আসার কথা, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসার কথা, সেখান থেকে আসে নাই। আমরা লড়াই করে গেছি। যখন আমরা 18 সালে এই কোটা সহ আন্দোলন করলাম, সেখানে এক ধরনের একটা লড়াই হলো, সেখানে একটা আইওয়াসের মতো কোটাটাকে ঝুলিয়ে রাখা হলো। আসলে বাস্তবায়ন তেমন কর্মকাণ্ডে হয় নাই, কারণ এই দলীয় নিয়োগ চলেছে, বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে 16 বছর ধরে। সেখানে কোটার কি, বয়সের কি, সেগুলোর কোনো উল্লেখ না করাইছে। সেখানে এগুলোর কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না। যখন আমরা ভিতরে দেখলাম যে এইভাবে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যতদিন মাথার উপরে থাকবে, আমাদের এই ডিজিটাল এক দফা লড়চর হবে না, তাকে দিয়ে আসলে আমাদের হবে না। এবং সে যেভাবে এই পুলিশি রাষ্ট্র
এই বুলেটের উপরে দাঁড়িয়ে জনগণের বিপক্ষে, জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে যেভাবে এই সংসদ ভবনটাকে সিন্ডিকেট করে, যেভাবে মিডিয়াগুলোকে সিন্ডিকেট করে, পরিবহন থেকে শুরু করে এই পরিবহন প্রশাসন, মিডিয়া, বিচার ব্যবস্থা কোন জায়গাটা করাপ্টেড ছিল না। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত নারী কেলেঙ্কারিতে জড়িত, এই এসপি ম্যাজিস্ট্রেট থেকে নারী কেলেঙ্কারিতে জড়িত, এখনো পর্যন্ত তাদের চরিত্র চেঞ্জ হয় না। এখনো ইউটিউবে ভিডিওতে আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, পত্রিকাতে, যেখানে পিয়ন থেকে সচিব পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত। সেই দুর্নীতিবাজদেরকে পুলিশ পাহারা দেয়, এই সচিবালয়ের চারপাশকে ঘিরে এখনো পাহারা দেওয়া হচ্ছে। সেই গণভবন থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, এই সচিবালয় থেকে স্বৈরাচার কিন্তু বিদায় হয় নাই, তারা বহাল তবিয়তে আছে। এই প্রশাসন থেকে স্বৈরাচার বিদায় হয় নাই, তারা এখনো বহাল তবিয়তে আছে। শুধু বদলি করলে তো রক্ত চেঞ্জ হয় না, কিসের বদলি? তাদেরকে পদচ্যুত করতে হবে। এই যে উচ্চ শিক্ষিত বেকার যুবক, এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ কোন জায়গার প্রতিনিধি আমাদের এই আন্দোলনে নাই, ছিল না, এখনো আছে। আমরা এতগুলো এই অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানে আমাদের আহতর সংখ্যা অনেক। এই বয়স সীমা সংস্কারের আহত সংখ্যা, সর্বপ্রথম শহীদ আবু সাইদ আমাদের 35 প্রত্যাশী ছিল, সে বয়স সংস্কারের সদস্য ছিল। আজকে আপনারা তার কবর জিয়ারত করতে যান, আপনাদেরকে দেখি ওখানে হাসাহাসি করেন, ছেলে মেয়ে দিয়ে ওখানে যান, হাসাহাসি করেন, উল্লাস করছেন, মনে হয় আপনারা পিকনিক করছেন। এর জন্য তো ছাত্র সমাজ